আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মাত্র এক সপ্তাহের মধ্যে সেনাবাহিনীতে আবার রদবদল হলো এবং গুরুত্বপূর্ণ অনেক পদে আবার নতুন মুখ এসেছে। কেন এত অল্প সময়ের মধ্যে তড়িঘড়ি করে এত রদবদল? এই রদবদলের পরবর্তী স্টেপ কি? তাহলে কি সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের বিদায় আসন্ন? আজকে এটা নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। নতুন যে পদগুলো দেখলাম, বিশেষ করে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে লেফটেন্যান্ট জেনারেল শাহিনকে আনা হয়েছে, যিনি এনডিসির কমান্ড্যান্ট ছিল। কিউএমজি যিনি ছিলেন ফাইজুর রহমান, তাকে এনডিসিতে পাঠানো হয়েছে। ফাইজুর রহমানকে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ডওভার করবার কথা ছিল, একদম শেষ মুহূর্তে সে নানানভাবে হাত পা ধরে সে এনডিসিতে রয়ে গেছে। এছাড়া আরো অনেক পদেই আপনারা জানেন যে পদায়ন হয়েছে। এই পদায়নের কনসিকুয়েন্স কি, এটা কিভাবে সেনা প্রধানকে এফেক্ট করতে পারে, সেটা নিয়ে আমরা কিছু কথা বলবো। 2024 সালের 5ই আগস্ট মনে আছে, এবং তখন থেকে আমরা দেখছি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের সাথে জামাতে ইসলামের আমির ডক্টর শফিক, তাদের যে সেক্রেটারি জেনারেল, এদের কিন্তু নিয়মিত যোগাযোগ, এবং প্রতি সপ্তাহে নিয়ম করে আমির এবং সেক্রেটারি জেনারেল তারা কিন্তু জেনারেল ওয়াকারের সাথে মিটিং করতেন এবং তারা সেই মিটিংয়ে সিদ্ধান্ত নিতেন। এবং আপনারা জানেন যে ডক্টর ইউনূসও জামাত প্রভাবিত সরকার ছিল, তো সব মিলিয়ে এই জেনারেল ওয়াকার জামাতকে কিভাবে ফেভার করতেন সেটা আপনারা দেখেছেন। আইসিটির যে চিফ প্রসিকিউটর ছিল অ্যাডভোকেট তাজুল ইসলাম, সেই তাজুল প্রতি সপ্তাহে জেনারেল ওয়াকারের সাথে মিটিং করতেন, ওয়াকারের বাসায় যেতেন এবং ওয়াকারের কাছ থেকে ইনস্ট্রাকশন নিয়ে আসতেন কাকে কিভাবে সাজা দেওয়ার ব্যবস্থা করতে হবে, কাকে খালাস করতে হবে। এবং এই তাজুলকে দিয়েই এই অনেকগুলো ব্রিলিয়ান্ট আর্মি অফিসারকে আইসিটিতে নেওয়া হয়েছিল। এই আইসিটিতে নেওয়ারও একটা উদ্দেশ্য ছিল যে এদের সাজা দেওয়া হবে, এবং এদের বিরুদ্ধে অভিযোগ কি এরা ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের নাকি লোক। এবং বিশেষ করে ডিজিএফ এর যে পরপর 3জন ডিজি ছিল তাদের উপরে বিশেষ আক্রোশ ছিল এই জেনারেল ওয়াকার খান এবং জামাতিদের, এবং তাদের যেভাবে হ্যারাস করা হয়েছে। এই যে আর্মিদের আইসিটিতে নেওয়া হলো, তারা তো সরকারি দায়িত্ব পালন করেছে। তাদের মধ্যে একজনকে এই যে রামপুরায় গোলাগুলির ভিডিও বানিয়ে সেখানে সাইমুলেশন অনেক কিছু করে এই প্রথম আলো ডেইলি স্টারদের সাথে মিলে রেদওয়ান নামে একজন লেফটেন্যান্ট কর্নেল ব্রিলিয়ান্ট জুনিয়র অফিসার, তাকে পর্যন্ত আইসিটিতে এমনভাবে উপস্থাপন করলো মনে হলো সে খুব বড় দাগের খুনি। তো এইভাবে জেনারেল ওয়াকার কিন্তু একের পর এক গেম খেলে গেছে। দুর্নীতি দমন কমিশনে জেনারেল ওয়াকার ব্রিগেডিয়ার রিটায়ার্ড হাসান নামে একজনকে কমিশনার পদে বসিয়েছেন। কে এই হাসান? সদ্য বিদায়ী যে সিজিএস ছিল লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, তার ছেলের সাথে এই ব্রিগেডিয়ার রিটায়ার্ড হাসানের মেয়ের বিয়ে হয়েছে। এই শামীম আর ওয়াকার মিলে হাসানকে দুদকে বসিয়েছে। সেখানে দুদকে বসিয়ে প্রাক্তন সেনা কর্মকর্তাদের নানা রকমের হ্যারাস করানো হয়েছে। সেটাও কিন্তু এই জেনারেল ওয়াকারের মেইন প্ল্যান। রাওয়া, আপনারা জানেন যে প্রাক্তন সামরিক অফিসারদের একটা অ্যাসোসিয়েশন, সেখানে যে সর্বশেষ নির্বাচন হলো সেখানে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কর্নেল রিটায়ার্ড মোহাম্মদ আব্দুল হক। তাকে চেয়ারম্যান বানানোর পেছনেও কিন্তু জেনারেল ওয়াকারের একটা হাত ছিল। এবং এখন তো দেখতে পাচ্ছেন যে জেনারেল ওয়াকার যে হককে বানিয়েছে, সেই কর্নেল হক কেরানীগঞ্জে জামাতের প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং সেখানে পরাজিত হয়েছে। তার মানে জেনারেল ওয়াকারের একদম চারিপাশে জামাত। তারপরে আবার দেখেন, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে বলে এবি পার্টির মহাসচিব ফুয়াদ হুমকি দিয়েছে, কিচ্ছু হয়নি তার। সেদিনকের ছেলে হাসনাত আবদুল্লাহ, সে থ্রেট করেছে, তার ছেলেপেলেরা স্লোগান দিয়েছে ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত। মানে সেনাবাহিনীকে এইভাবে আক্রমণ করা, সেনা প্রধানের সাথে এই 2 দিনের পোলাকে তুলনা করা, আবার সেখানে হাসনাত হাসনাত, এটা যদি অন্য যে কোনো সেনা প্রধান হলে কি করতেন? এমন ব্যবস্থা নিতেন যে ওই ফুয়াদ হাসনাত আর জীবনে মনে হয় না মাথা তুলে দাঁড়াতে পারে।
কিন্তু তিনি বললেন যে ওরা আমার সন্তান তুল্য, তিনি সবাইকে ক্ষমা করে দিলেন। এখন তো আমরা দেখছি এবি পার্টি বলেন, এনসিপি বলেন, এরা তো সব জামাতেরই এ টিম বি টিম। সুতরাং ঘুরে ফিরে সেই জামাতি ফুয়াদ, জামাতি হাসনাতকে তিনি ক্ষমা করে দিয়েছেন। তো এইভাবে ক্ষমা করে দিয়েছেন এবং তার নিয়োগকর্তা শেখ হাসিনার সরকারের সাথে তিনি কিন্তু নিয়োগ পাওয়ার 1.5 মাসের মাথায় পল্টি খেয়েছেন। তারপরে তিনি জামাতের সাথে মিলে জামাতকে ক্ষমতায় আনার জন্য ডক্টর ইউনূস এবং তার প্রশাসন, উপদেষ্টা পরিষদের কয়েকজন সবাই একদম গুটি একদম ফাইনাল করে ফেলছিল যে জামাত ক্ষমতায় আসবে। কিন্তু যখন গত বছরের 25শে ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে এলেন এবং তার আশাকে কেন্দ্র করে একটা শোডাউন হলো, বিএনপির মধ্যে একটা উজ্জীবন আমরা লক্ষ্য করলাম, তখন থেকেই কিন্তু জেনারেল ওয়াক্কার একটু একটু করে হাওয়া বদল দেখে তার অবস্থান বদলাচ্ছে। এবং বিশেষ করে বেগম খালেদা জিয়া মারা যাবার পরে যে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছিল সারা দেশে, তখন তিনি আবার পোল্টি খেলেন বিএনপির দিকে, অর্থাৎ আওয়ামী লীগ থেকে জামাত, জামাত থেকে বিএনপি, কিন্তু পুরোটা বিএনপি না। সেই সময় জেনারেল ওয়াকার 2 নৌকায় পা রেখেছিলেন। যদি জামাত ক্ষমতায় আসে, জামাতের তো সে আছেই, আবার বিএনপি যেহেতু ক্ষমতায় আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, বিএনপির পক্ষে একটা জোয়ার তৈরি হয়েছিল, অনেক জায়গায় আওয়ামী লীগ সমর্থন দিয়েছে, সনাতন ধর্মী ভোটাররা সমর্থন দিয়েছে, সব মিলিয়ে একটা সম্ভাবনা কিন্তু বাড়ছিল, যেহেতু ভোটের মাঠে আওয়ামী লীগ ছিল না এবং আওয়ামী লীগ ভোটারদের নির্বাচন বর্জনের জন্য আহ্বান জানিয়েছিল। তো সব মিলিয়ে যখন বোঝা যাচ্ছিল বিএনপি ক্ষমতায় আসবে, তখন কিন্তু জেনারেল ওয়াকার খান আবার পোল্টি খেয়েছে। এই যে বারবার পোল্টি খায়, এই যে লোভী, ক্ষমতা লোভী, নিজে শেখ হাসিনার আমলে 15 বছরের আমলে সর্বোচ্চ সুবিধাভোগী, তার মতো সুবিধা আর কোনো আর্মি অফিসার কোনোদিন পায়নি। 2024 সালের নির্বাচনকে বিতর্কিত বলা হয়, সেই নির্বাচনে সিজিএস হিসেবে জেনারেল ওয়াকার, তখন তিনি লেফটেন্যান্ট জেনারেল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অথচ তার 7 খুন মাপ, সে ফ্যাসিস্টের দোষর না। তো এখন এই জেনারেল ওয়াকার এখনো সেনা প্রধান আছে, এটা নিয়ে কিন্তু বিএনপির ভেতরে আলোচনা চলতেছে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে জেনারেল ওয়াকারকে নিয়ে ভিন্ন মত রয়েছে। তারা মনে করে যে তার নিয়োগকর্তার সাথে বেইমানি করতে পারে, যে বারবার ক্ষমতার লোভে নিজের স্বার্থের জন্য পোল্টি খেতে পারে, সে বিএনপির মিত্র নাকি আসলে সব সুযোগ বুঝে বিএনপির বিরুদ্ধেও পোল্টি খাবে। এই জন্য জেনারেল ওয়াকার খানকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দেবার ব্যাপারে আলোচনা চলছে। এবং এই যে সাম্প্রতিক যে রদবদলগুলো হলো, এই রদবদলের মধ্য দিয়ে কিছু জিনিস কিন্তু খুব স্পষ্ট হয়ে উঠেছে। জামাতপন্থী ফয়জুরকে সরিয়ে দেওয়া হলো, পাকিস্তানপন্থী কামরুলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ডওভার করা হলো, সিজিএস হিসেবে আনা হলো লেফটেন্যান্ট জেনারেল মাইনুকে, কোয়ার্টারমাস্টার জেনারেল হিসেবে আনা হলো মাইনুর চেয়ে একটু সিনিয়র লেফটেন্যান্ট জেনারেল শাহিনকে। এবং এই পদায়নগুলো খেয়াল করলে বোঝা যায় যে কোনো দিন ওয়াকারকে বিদায় দেওয়ার আয়োজন সম্পূর্ণ হয়ে গেছে। যদি খুব তাড়াতাড়ি ওয়াকার চলে যায়, তাহলে তার রিপ্লেসমেন্ট কিন্তু করা হলো। আর যদি মনে করা হয় যে না, কয়েক মাস সময় নিয়ে ওয়াকারকে বিদায় জানানো হবে, সেই সেকেন্ড ব্যাকআপটাও কিন্তু এই রদবদলের মধ্য দিয়ে আয়োজন করা হয়েছে। এখন সবাই তাকিয়ে আছে এই মীর জাফর বেঈমান সেনাপ্রধান ওয়াকার খানকে কখন তারেক রহমান সরিয়ে দেন। এটি যেমন তার সরকারের নিরাপত্তার জন্য প্রয়োজন, তেমনি দেশের জন্য প্রয়োজন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। পল কাপুর জিহাদ নিয়ে, ইসলামী জঙ্গিবাদ নিয়ে গবেষণা করেছেন এবং তার গবেষণার একটা মূল বিষয় হচ্ছে এই যে পাকিস্তান হচ্ছে পৃথিবীর এমন একটা দেশ যে দেশটা জিহাদের মাধ্যমে ইসলামী জঙ্গিবাদ পৃথিবীর বিভিন্ন দেশে নিয়ে যায় এবং সেখানে প্রভাব বিস্তার করে। এই যে ইসলামী জঙ্গিবাদের বিকাশ ঘটাতে জিহাদের নামে পাকিস্তানের যে অবদান,
সেই অবদান মার্কিন প্রশাসনকে বরাবর স্মরণ করিয়ে দিয়ে পল কাপুর সবসময় পাকিস্তান থেকে দক্ষিণ মধ্য এশিয়ার সকল দেশকে দূরত্বে রাখা যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, এই পরামর্শ দিয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যে ধরনের প্রতিশ্রুতি দিয়ে বিএনপি সরকার নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছে বাংলাদেশে, তাদেরকে সেসব প্রতিশ্রুতির কিছু একেবারেই সুনির্দিষ্টভাবে প্রমাণ করে দিতে হবে। বাংলাদেশে খুব শিগগিরই ওয়াশিংটন থেকে সবচেয়ে উঁচু পর্যায়ের যে সফরটি ঘটতে যাচ্ছে নতুন সরকার শপথ নেওয়ার পর, সেই সফরটির আগে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর 6 থেকে 9 তারিখের মধ্যে ঢাকা সফর করবেন। পল কাপুরের এই ঢাকা সফরের আগে বিএনপি সরকারকে তারা যে ধরনের গণতান্ত্রিক পরিবেশ, অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করবে বলে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারকে কথা দিয়েছে, সেই বিষয়গুলোতে তাদের প্রতিশ্রুতি স্পষ্টভাবে প্রমাণ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের একরকমের পরামর্শে এবং অনেকে বলছেন নির্দেশনায় খলিলুর রহমান ডক্টর ইউনূসের সরকার থেকে তারেক রহমানের সরকারে ঢুকেছেন এবং তারেক রহমানের সরকারে পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োজিত হয়েছেন। খলিলুর রহমানই ইউনূস সরকারের আমলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মূলত সকল রকমের আলাপ আলোচনা, দর কষাকষিগুলো করে আসছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রাম্প প্রশাসনের এসে এবং ইউনূস সরকারের আমলে বিশেষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কটা দুটো দিকে একরকমের ভাগ হয়ে যায়। তার একটি হচ্ছে বাণিজ্য। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসবার আগেই বলেছে যুক্তরাষ্ট্রের একমাত্র লক্ষ্য হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বৃদ্ধি, সারা পৃথিবীতে বাণিজ্য প্রসার। ট্রাম্প এই পাল্টা শুল্ক আরোপ করেছেন, সেই পাল্টা শুল্ক কমাতে বাংলাদেশের ইউনূস সরকার গিয়ে রীতিমতো নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট সই করে এসেছে। সেই নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টে কি আছে তা আমাদের বলে নাই পর্যন্ত। এখন মার্কিন যুক্তরাষ্ট্রেই বলা হচ্ছে ট্রাম্পের সেই শুল্ক আরোপ অবৈধ। বাংলাদেশের সেই নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টের ভাগ্যে কি ঘটে সেটা দেখবার জন্য নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্যের পাশাপাশি তাদের জন্য একই রকম স্বার্থ রক্ষাকারী গুরুত্বের সঙ্গে যে বিষয়টিকে দেখে সেটা হচ্ছে নিরাপত্তা ইস্যু। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যখন ইউনূসকে ধমকে চিঠি লিখেছিলেন যে তাড়াতাড়ি ব্যবসা বাড়ান, সেই চিঠিতে আপনাদের মনে থাকবে যে তিনি সেই চিঠিকেও নিরাপত্তা ঝুঁকির দিকে নিয়ে গিয়েছিলেন। তিনি বলেছেন ব্যবসা না বাড়ালে ব্যাপারটা আমাদের জন্য নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি করে বলে আমরা মনে করি। মার্কিন যুক্তরাষ্ট্র সবকিছু নিরাপত্তা লেন্স দিয়ে দেখে এবং সবকিছুর পরেও নিরাপত্তাকে আসলে অন্য ভাষায় বললে সারা পৃথিবীতে একদিকে তাদের স্বার্থ রক্ষাকে, অন্যদিকে তাদের একরকমের নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়কে এবং তাদের জন্য হুমকি হয়ে ওঠে এমন কোনো শক্তি যাতে কোথাও একরকমের দাপিয়ে বেড়াতে না পারে বা খুবই চাঙ্গা হয়ে না ওঠে, সেদিকটায় তারা লক্ষ্য রাখে। মার্কিন এই যে কর্মকর্তা, উচ্চ পদস্থ কর্মকর্তা যে বাংলাদেশ সফরে আসছেন, পল কাপুর, যিনি কিনা ডোনাল্ড লুর জায়গায় এসেছেন, তার মূল কাজের জায়গা কিন্তু হচ্ছে এই নিরাপত্তা ইস্যু। পল কাপুর মূলত নিরাপত্তার বিষয় দেখেন এবং এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ইস্যু নিয়ে তিনি দীর্ঘ সময় ধরে মার্কিন প্রশাসনে কাজ করছেন। তিনি শুধু ভারতীয় বংশোদ্ভূত তাই নন, নাম দেখেই নিশ্চয়ই ধারণা করছেন পল কাপুর তিনি ভারতপন্থী হিসেবে পরিচিত, কারণ মার্কিন প্রশাসনে তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি দীর্ঘ সময় শিক্ষকতা করেছেন, গবেষণার কাজে যুক্ত ছিলেন। এই পল কাপুর মার্কিন প্রশাসনে সবসময় সেই মতবাদকে একরকমের প্রচার করে এসেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, বিশেষ করে দক্ষিণ ও মধ্য এশিয়ায় সবচেয়ে মঙ্গল হবে যদি তারা ভারতকে সবচেয়ে বড় কৌশলগত মিত্র হিসেবে গ্রহণ করে এবং যদি ভারতের পরামর্শে এবং পাকিস্তান থেকে দূরত্ব সৃষ্টি করে তারা একরকমের নিরাপত্তা কৌশল সাজিয়ে নেয়। ট্রাম্প প্রশাসন কিন্তু ঠিক সেই কাজটিই করেছে। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এসেই ঘোষণা করেছে তাদের নিরাপত্তা কৌশলে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
তারা মনে করে ভারত তাদের সবচেয়ে বড় কৌশলগত মিত্র। আপনাদের মনে থাকবে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর যখন ভারতের প্রধানমন্ত্রী মোদি গেলেন ওয়াশিংটনে, তখন ট্রাম্প রীতিমতো মোদিকে পাশে বসিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বললেন যে বাংলাদেশের বিষয়টা তিনি প্রধানমন্ত্রী মোদির ওপরেই ছেড়ে দিতে চান। আমেরিকা, ট্রাম্প প্রশাসন ঠিক সেভাবেই বিষয়টা দেখে এবং সে বিষয়ে তাদের বার্তা আরো স্পষ্ট করতে এই পল কাপুরকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সচিব হিসেবে নিয়োগ দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। কাজেই এই পল কাপুরের নিয়োগের সঙ্গে যেমন এই দক্ষিণ মধ্য এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবের সঙ্গে ভারতের প্রভাব একদম মিলেমিশে যাওয়ার ব্যাপারটা স্পষ্ট হয়, তেমনি মনে রাখতে হবে এই যে খলিলুর রহমান শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সুপারিশেই বা পরামর্শেই তারেক রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তাই নয়, ভারতও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই খলিলুর রহমানের সঙ্গে একমাত্র আলাপের চ্যানেল খুলেছিল। নভেম্বর মাসে অজিত দোভাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ডেকে নিয়ে গিয়েছিলেন ভারতে এবং নিয়ে গিয়ে সেখানে তাদের মধ্যে যে বৈঠক হয়েছিল সেখানেও মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন এবং সেখানে সুস্পষ্টভাবে ভারত এবং যুক্তরাষ্ট্রের পক্ষে খলিলুর রহমানকে জানিয়ে দেওয়া হয়েছিল যে বাংলাদেশকে একটা চরমপন্থা মৌলবাদের হাত থেকে রক্ষায় তারা মনে করেন এটা গুরুত্বপূর্ণ আঞ্চলিক নিরাপত্তার জন্য যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে, বাংলাদেশে আওয়ামী লীগকে স্বাভাবিকভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দিতে হবে, যাতে আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করবার পর যে শক্তির বাংলাদেশে উত্থান হয়েছে সে শক্তি আওয়ামী লীগ না থাকার সুযোগে এতটা চাঙা হয়ে উঠতে না পারে এবং যতটা না তার শক্তি তার চেয়ে বেশি শক্তি প্রদর্শন করতে না পারে। অজিত দোভাল মার্কিন যুক্তরাষ্ট্র সে সময় খলিলুর রহমানের হাতে সীমান্তবর্তী এলাকায় জঙ্গি ঘাঁটি থেকে শুরু করে নানা রকম প্রমাণাদি উত্থাপন করেছিলেন এবং কি করে করতে পারেন তিনি সে কথা যাতে এক সপ্তাহের মধ্যে আবারও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতকে রিপোর্ট করতে পারেন, সেজন্য ভারত থেকে বাংলাদেশে ফেরার পরেই খলিলুর রহমানকে অজিত দোভাল আর মার্কিন যুক্তরাষ্ট্র আবারও দোহা নিয়ে গিয়েছিলেন। দোহার মধ্যস্থকের উপস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সঙ্গে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা লেন্সে বৈঠক করবার জন্য, যেখানেও তাদের একমাত্র বার্তা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের তরফ থেকে যে বাংলাদেশে রাজনৈতিক পরিবেশে মৌলবাদ উগ্রবাদের উত্থান ঠেকাতে আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রমে ফেরানো গুরুত্বপূর্ণ, যেটা না হলে শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে পুরো বৈশ্বিক নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলতে পারে বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড, যিনি কিনা অজিত দোভালের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ, তিনিও কিন্তু সেই 2025-এর ফেব্রুয়ারিতেই ঘোষণা দিয়ে বলেছিলেন যে বাংলাদেশে 2024-এর পর থেকে যেই রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে তারা বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা করছে এবং মার্কিন প্রশাসন, ট্রাম্প প্রশাসন যে কোনোভাবে পৃথিবীর যে কোনো দেশে খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা ঠেকিয়ে দিতে সর্বশক্তি প্রয়োগ করবে। কাজেই মার্কিন প্রশাসন নিরাপত্তার লেন্সে যখন বাংলাদেশকে দেখছে, সেখানে তারা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে অবশ্য প্রয়োজনীয় মনে করে। এ বার্তা ইউনূস সরকারের আমলেও তারা স্পষ্ট করে দিয়েছে এবং তারপর এমনকি বাংলাদেশের নির্বাচনের মাত্র সপ্তাহ বাকি থাকতে জানুয়ারি মাসের শেষ দিকেও এই পল কাপুর সহ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা ওয়াশিংটনে খলিলুর রহমানকে ডেকে নিয়ে আবারও সেই বার্তাই দিয়েছিলেন যাতে নির্বাচনে কোনোভাবেই মৌলবাদের উগ্রবাদের চরমপন্থার কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষায় খিলাফতের উত্থান ঘটতে না পারে এবং সেটা যাতে যে কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত করে। যে নিশ্চয়তার অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র জুন মাস থেকে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ শুরু করে, আগস্ট মাসে তাদের রাষ্ট্রদূতকে পাঠায় তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করতে, আর ডিসেম্বরে তারেক রহমানকে দেশে নিয়ে আসে। নির্বাচনের ফলাফল প্রকাশের পর ডক্টর ইউনূস
ইউনূসের ঘনিষ্ঠ জামায়াতে ইসলামী এবং ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি যে ধরনের প্রতারিত বোধ করে প্রশাসন এবং সরকারের কাছ থেকে সহযোগিতা না পেয়ে খলিলুর রহমান জানেন, ইউনূস জানেন কোন প্রতিশ্রুতিতে কোন শর্তের মুখে তাদের পক্ষে জামায়াতে ইসলামীকে সহযোগিতা দেওয়া সম্ভব হয় নাই। খলিলুর রহমান, তারেক রহমান জানেন পল কাপুরের এজেন্ডা কি, পল কাপুরের বিশ্বাস কি। পল কাপুর জিহাদ নিয়ে, ইসলামী জঙ্গিবাদ নিয়ে গবেষণা করেছেন এবং তার গবেষণার একটা মূল বিষয় হচ্ছে এই যে পাকিস্তান হচ্ছে পৃথিবীর এমন একটা দেশ যে দেশটা জিহাদের মাধ্যমে ইসলামী জঙ্গিবাদ পৃথিবীর বিভিন্ন দেশে নিয়ে যায় এবং সেখানে প্রভাব বিস্তার করে। এই যে ইসলামী জঙ্গিবাদের বিকাশ ঘটাতে জিহাদের নামে পাকিস্তানের যে অবদান, সেই অবদান মার্কিন প্রশাসনকে বরাবর স্মরণ করিয়ে দিয়ে পল কাপুর সবসময় পাকিস্তান থেকে দক্ষিণ মধ্য এশিয়ার সকল দেশকে দূরত্বে রাখা যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, এই পরামর্শ দিয়ে আসছেন। তারেক রহমান, খলিলুর রহমান তাই জানেন যে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ট্রাম্প প্রশাসনের যেমন সবচেয়ে বড় মিত্র ভারত, তাই ভারতের সঙ্গে সুসম্পর্কের বার্তা খুব শিগগিরই তাদেরকে দিতে হবে এবং যে বার্তা ভারতে তাদেরকে প্রথম পৌঁছে দেওয়া শুরু করেছে, তেমনি পল কাপুরের সফরের আগে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর খোলার স্পষ্ট বার্তা আসতে হবে সরকারের দিক থেকে। এই বার্তা তাই তারেক রহমানরা দেরি না করে 12ই ফেব্রুয়ারি থেকেই দেওয়া শুরু করেছেন। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলছে, সেসব অফিস এরপর আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি গিয়ে ভাঙছে, আগুন দিচ্ছে বটে, কিন্তু প্রশাসন কোথাও আওয়ামী লীগ নেতা কর্মীদের সেজন্য গ্রেফতার করেনি। এরই মধ্যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একজন আত্মসমর্পণ করেছেন বরিশালে এবং পরে জামিন পেয়েছেন, মুক্তি পেয়েছেন আলোচিত নেত্রী সেলিনা হায়াত আইবিও। এরকম নানা ইঙ্গিত দিয়ে তারেক রহমান, খলিলুর রহমান এখন আপাতত তারা যে একটা পরিসর তৈরি করে দিচ্ছেন সে ইঙ্গিত বজায় রাখতে চাইছেন। তবে পল কাপুরের সফরের আগে এতটুকুই যথেষ্ট হবে কিনা সে প্রশ্নও থেকে যায়। এমনকি আওয়ামী লীগ বিরোধী অনেক পত্রপত্রিকা লিখছে যে ঢাকায় বসেই সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরীরা নাকি বিভিন্ন কূটনীতিকদের সঙ্গে আলাপ আলোচনা অত্যন্ত জোরদার করেছেন তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকে। ব্রেন্ট ক্রিস্টেনসেন, মার্কিন রাষ্ট্রদূত, তিনি কিন্তু ঢাকায় নেমে সাংবাদিকদের সঙ্গে যে দেখা করেছেন, একটা বিস্তারিত সভার আয়োজন করেছিলেন, সেখানে স্পষ্ট করে বলেছিলেন যে আপনারা জানেন আমরা সকল পক্ষের সঙ্গে যোগাযোগ করি, কাজেই আমরা সকল রাজনৈতিক দলের সঙ্গেই যোগাযোগ করব। কারণ মার্কিন রাষ্ট্রদূত বলছেন যে তারই বহু বছরের ব্যক্তিগত বন্ধু আছেন এমন সব দলেও যারা ক্ষমতায় নাই। কাজেই তখনও বুঝতে অসুবিধা হয় নাই যে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন কোন দলের দিকে ইঙ্গিত করছেন, এটা জানিয়ে যে তারা সব পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছেন। ওয়াশিংটনে, দিল্লিতে, ঢাকায় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে, বিভিন্ন অংশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়মিত যোগাযোগ হচ্ছে, এ খবর কয়েক মাসের পুরনো। পল কাপুর, অজিত দোভাল ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বার্থ রক্ষায়, বাংলাদেশে মৌলবাদের প্রভাব কমিয়ে আনতে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরাতে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন এবং এ দফায় যখন তিনি সফরে আসবেন, তিনি নিশ্চিতভাবে খলিলুর রহমান যখন একজন নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী, তখন যে বার্তা তারা তাকে সুস্পষ্টভাবে নভেম্বর মাস থেকে বারবার দিয়ে আসছেন, সে বার্তা নিয়ে তিনি কি করলেন, তার নেতা তারেক রহমান, যাকে সেই লন্ডন থেকে যোগাযোগ করে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মনোভাব জানিয়ে আসছেন, তিনি কি করলেন, এসব কথা নিশ্চয়ই পল কাপুর সুস্পষ্টভাবে জানতে চাইবেন যখন এ দফায় তিনি ঢাকায় আসবেন।